নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। আনন্দ আশ্রম ছবিতে শ্যামল মিত্র আর আরতি মুখোপাধ্যায়ের একটা গান ছিল, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে যায় না বলা। ওই মনই বোঝে তার মনের কথা, মনই চোখে রায় না, এইরকম একটা কিছু। তাই অনেক কিছু বুঝে নিতে হয়, মুখে বলা যায় না। বারাসাতের সভা শেষ করে একান্তে মাতৃশক্তির সঙ্গে 15 মিনিট কথা বলে দমদম বিমানবন্দরে প্রধানমন্ত্রী যখন এলেন, তখন তাকে সি অফ করবার জন্য বিরোধী দলনেতা উপস্থিত ছিলেন। সরকারের পক্ষে ছিলেন ডিজি রাজীব কুমার এবং মুখ্য সচিব গোপালিকা। দুজনের উপস্থিতিতেই শুভেন্দুকে কাছে টেনে নিয়ে মোদিজি কানে কানে অনেক কথা বললেন। বিস্ফোরিত নয়নে দেখলেন ডিজি আর মুখ্য সচিব। প্রধানমন্ত্রী ওই সচেতনভাবে ডিজি আর মুখ্য সচিবের সামনে শুভেন্দুকে আলাদা করে ডেকে নিয়ে কানে কানে কথা বললেন। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে যায় না বলা, বা সে তো মুখে বলা যায় না। দেখুন, এই ডিজি রাজীব কুমার আর মুখ্য সচিব, শুভেন্দুর অভিযোগ পদে পদে তার রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিচ্ছেন এবং যে কোনো রাজনৈতিক কর্মসূচি শুভেন্দুকে করতে হলে আদালতে যেতে হয়, আদালত থেকে অনুমতি নিতে হয়। বিরোধী দলনেতার মানে সংসদীয় গণতন্ত্রে ছায়া মুখ্যমন্ত্রী। বিরোধী দল গণতন্ত্রের স্তম্ভ। সেই বিরোধী দলনেতাকে সভা করতে গেলে যদি আদালতের অনুমতি নিতে হয়, সন্দেশখালিতে যেতে গেলে যদি আদালতের অনুমতি নিতে হয়, এবং শুভেন্দুবাবুর অভিযোগ যে সর্বোচ্চ প্রশাসন এই বাধা দেওয়ার প্রক্রিয়াটা শুরু করে। প্রধানমন্ত্রী শুভেন্দুকে আলাদা করে ডেকে নিয়ে কানে কানে কথা বলে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের এই ইঙ্গিতটাই দিলেন যে শুভেন্দু তার কাছে বিশ্বাসের আস্থার মানুষ। তিনি শুভেন্দুকে বিশ্বাস করেন, শুভেন্দুর প্রতি তার আস্থা আছে। এই যে চিত্রপটটা তৈরি হলো, রাজনীতিতে এই চিত্রপটের গুরুত্ব অপরিসীম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় কে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশিক্ষণ কথা বলছেন, কার সঙ্গে মুখ্যমন্ত্রী একটু একান্তে ডেকে নিয়ে কথা বলছেন, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডান দিকে বা বাঁ দিকে কারা বসছেন, তৃণমূলের অন্দরমহলে এটাকে বিচার করা হয় কোন নেতা বা নেত্রী মমতা এবং অভিষেকের ঘনিষ্ঠ বৃত্তে আছেন সেটা বুঝবার জন্য। অর্থাৎ মুখ্যমন্ত্রী কার সঙ্গে বেশিক্ষণ কথা বললেন, কে মুখ্যমন্ত্রীর পাশের চেয়ারে বসলেন, অভিষেকের কানে কানে কে কথা বললেন, অভিষেক কাকে ডেকে নিয়ে আলাদা করে কথা বললেন, তৃণমূলের মধ্যে সেই নেতা বা নেত্রীর গুরুত্ব বোঝানো হয় এইভাবেই, যে সে অভিষেকের ঘনিষ্ঠ, সে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ। প্রধানমন্ত্রী শুভেন্দুকে কাছে টেনে নিয়ে কানে কানে কথা বলে মুখ্য সচিব এবং ডিজির প্রেজেন্সে এই বার্তাটাই দিলেন যে শুভেন্দু তার খুব বিশ্বাসের একজন মানুষ, শুভেন্দুর উপর তিনি ভরসা করেন, আস্থা রাখেন। বার্তাটা কি ডিজি আর মুখ্য সচিবকে উদ্দেশ্য করে? প্রশ্ন উঠছে, খুবই ইঙ্গিতবাহী। বৃহস্পতিবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন।
অভিজিৎ বাবুর এই বিজেপিতে যোগদানকে আমি সমর্থন করি। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যদি বিরোধী রাজনীতি করতে হয় তাহলে বিজেপি যোগ্যতম। তার দুর্নীতির বিরুদ্ধে তার আপোষহীন মানসিকতাকে আমি কুর্নিশ জানাই। তিনি নিজের একটা ভাবমূর্তি তৈরি করেছেন, হয়তো সচেতনভাবেই করেছেন, কিন্তু করেছেন, এটাকে মানতে হবে। সেই ভাবমূর্তিটাকে বিজেপি কাজে লাগাতে চায়। কারণ তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিরোধী দলের নেতারা লাগাতার আক্রমণ করলেও, লাগাতার মুখ খুললেও সাধারণ মানুষ প্রশ্ন করতে পারেন যে তোমরাও কি বাবা সব ধোয়া তুলসী পাতা? তোমরা কাঁচের ঘরে বসে ঢিল ছুটছ না তো? কিন্তু অভিজিৎ বাবু যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন তাহলে তার গ্রহণযোগ্যতা অন্য মাত্রা পায়। এটাই বিজেপি চেয়েছে। অনেকে তাকে ভগবান বলেন। দেখুন, আমি কারুর উপর না দেবত্ব আরোপে বিশ্বাসী নই। অভিজিৎ বাবু একজন রক্ত মাংসের মানুষ। তার আবেগ, তার অনুভূতি, তার লেখাপড়া, তার অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের মানসিকতা সব নিয়ে তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু কারুর উপর আমি দেবত্ব আরোপে বিশ্বাসী নই। যতদিন তিনি মহামহিম বিচারপতি ছিলেন ততদিন তার সমালোচনা করা যেত না। কিন্তু তিনি এখন রাজনীতির অঙ্গনে পা রেখেছেন সম্মানের সঙ্গে, এবং বিজেপি যে সম্মান দিয়ে তাকে আজকে দলে বরণ করে নিয়েছেন, অভিজিৎ বাবু শ্লাঘাবোধ করতে পারে। কিন্তু তিনি এখন আর মহামহিম বিচারপতি নন, তিনি বিজেপি দলের একজন নেতা, কার্যকর্তা। লোকসভায় নিশ্চয়ই দাঁড়াবেন, সম্ভবত তমলুক থেকে জিতে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হবেন, এটা আমার ধারণা, বলতে পারেন বিশ্বাস। কিন্তু আবার বলছি, আমি দেবত্ব আরোপে বিশ্বাসী নই। তাই কোনো সমালোচনাকে যদি মনে করি ন্যায্য, সেটা করব। তাতে কেউ যদি আমার উপর অসন্তুষ্ট হন, হতে পারেন, আমার কিচ্ছু তাতে এসে যায় না। আমি ওনার দুর্নীতি বিরোধী অবস্থানকে লাখো কর্নিশ জানাই, এবং মানুষটা ভালো, খুব আবেগপ্রবণ। তিনি বিজেপিতে যোগ দিয়েছেন, কোনো অসুবিধা নেই, দিতেই পারেন। এবং আমি পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতি করতে গেলে বিজেপি করতে হবে এই মুহূর্তে, যদি তৃণমূলের বিরুদ্ধে লড়তে হয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কিন্তু আমার এই সময়টা নিয়ে প্রশ্ন আছে। যদি তিনি অগস্ট মাসে অবসর নিয়ে 1 বছর ধরে তারই অবস্থানটাকে জারি রাখতেন, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে নিজেকে জড়িয়ে নিতেন, আরো জোরদার লড়াই করতেন, 1 বছর বাদে তিনি বিজেপির পতাকাটাই হাতে নিতেন 26-এর বিধানসভা নির্বাচনের আগে, আমার ব্যক্তিগত মত সেটা হলে আরো ভালো হতো। দেখুন, কল্যাণবাবুর মুখ হচ্ছে নর্দমা। তিনি যে ভাষায় অভিজিৎ বাবুকে আক্রমণ করেছেন অতীতে এবং করছেন এবং ভবিষ্যতেও করবেন, সেটাকে কোনো সুস্থ রুচির মানুষ সমর্থন করতে পারে না। এতে কল্যাণবাবুর নিজের ক্ষতি হচ্ছে, সেই বোধটুকু তার আছে কিনা আমি জানি না। কিন্তু কল্যাণবাবু মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা করেছেন। তার বক্তব্য যে নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক অশিক্ষক যাদের চাকরি জাস্টিস গাঙ্গুলির নির্দেশে বাতিল হয়েছিল, জাস্টিস গাঙ্গুলির নির্দেশকেই বাতিল করে দেওয়া হোক, কারণ তিনি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে রায়গুলো দিয়েছিলেন। মামলা গ্রহণ করা হবে কি হবে না আমি জানি না, কিন্তু কল্যাণবাবু এই কথাটা বলার সুযোগ পেলেন। জাস্টিস গাঙ্গুলি যদি অবসর নেওয়ার পর কিছুদিন পর, কুলিং অফ পিরিয়ড,
এই বিজেপির পতাকাটাই হাতে নিতেন, এই প্রশ্নগুলো উঠত না। এই প্রশ্নটা তোলার জন্য কেউ যদি আমাকে বলেন যে আমি ঈশ্বর বিরোধিতা করছি, বলতেই পারে। গণতান্ত্রিক দেশে এই প্রশ্নগুলো তোলার অধিকার আমার আছে, কারণ অভিজিৎ বাবু এখন ভারতীয় জনতা পার্টির একজন কর্মকর্তা এবং নেতা। তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আমার মনে হয়, এবং আমি শুভকামনা জানাই তাকে। তার মতো মানুষের রাজনীতিতে আসা উচিত, তাতে রাজনীতির ছবিটা ভালো হয়, মানুষের একটু আস্থা বিশ্বাস বাড়ে। আমি একটা প্রশ্ন তুলেছিলাম বুধবারের একটা প্রতিবেদনে, যে অভিজিৎ বাবু হাইকোর্ট থেকে বেরিয়ে তার বাড়িতে আসার আগে কেন ওই যারা 1100 দিন হয়ে গেল অবস্থান করছেন তাদের কাছে একবার গেলেন না? তারা মানসিকভাবে বল পেতেন, সেখান থেকেও সাংবাদিক বৈঠক করতে পারতেন। অনেকে বলছেন যে দাদা আপনি এই প্রশ্নটা কেন করছেন, আপনি কি বিজেপির টিকিটের প্রত্যাশী ছিলেন? বিনীতভাবে জানিয়ে রাখি, 2021 বিধানসভা নির্বাচনে কলকাতার কোনো একটি কেন্দ্রে আমাকে প্রার্থী করা নিয়ে বিজেপির টিকিটে কিছু আলাপ আলোচনা হয়েছিল, সেটা আমি জানি। কিন্তু আমি সক্রিয় রাজনীতিতে থাকবো না, এই বার্তাটা দিয়ে দিয়েছিলাম, এবং এখনো মনে করি স্বধর্মে নিধনং শ্রেয়। অনেকে হালেম অধিভক্ত হয়েছেন। আমি মোদিজির একজন অনুরাগী সেই 2007 সাল থেকে। 2007 সালের ডিসেম্বর মাসে গুজরাট বিধানসভার নির্বাচন, আমি গেলাম। ফলাফল ঘোষণার দিন তখন বিজেপির গুজরাটের সদর দপ্তরটা একটা ছোট বাড়ির মধ্যে ছিল, যেমন কলকাতায় বিজেপির পুরনো অফিসটা তার থেকে একটু বড়। মোদিজি সাংবাদিক বৈঠক করলেন, তারপর আমি একটা একান্ত সাক্ষাৎকার নিয়েছিলাম, খুব অল্প সময়ের জন্য হলো। তার উত্তর, তার ব্যবহার এবং আমাকে মুগ্ধ করে। পরবর্তীকালে আমি একটা বই পড়ি, বইটির লেখক অ্যান্ডি ম্যারিনো, নরেন্দ্র মোদী বইটার নাম। আরো অনেকগুলো বই পড়ে নরেন্দ্র মোদীকে জানবার চেষ্টা করি, বুঝবার চেষ্টা করি, এবং যত পড়ি যত জানতে পারি তত আমার মুগ্ধতা বাড়ে। আমার একজন প্রতি মুগ্ধতা আকর্ষণ এখনো আছেন, তিনি সম্প্রতি মরণোত্তর ভারতরত্ন পেয়েছেন। তিনি হচ্ছেন পামুলাপর্তে ভেঙ্কট নরসিংহ রাও, আর একজন হচ্ছেন নরেন্দ্র মোদী। আমার চোখে তিনি লিভিং লিজেন্ড। আমি সাংবাদিক হতে পারি, আমি মোদিজির অনুরাগী, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আমার যারা দর্শক তারা এটাও জেনে রাখুন, কিন্তু মোদী সরকার যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, সাংবাদিক হিসাবে তার সমালোচনা করতে আমি কিন্তু দ্বিধা করব না, এটাই বলার। কারোর উপর যেমন দেবত্ব আরোপে আমি বিশ্বাসী নই, ন্যায্য সঙ্গত সমালোচনা শোনার মানসিকতা সবার থাকা উচিত, আমারও থাকা উচিত, আমার দর্শকদেরও থাকা উচিত, আর যাকে লক্ষ্য করে কিছু প্রশ্ন তুলছি তাদেরও থাকা উচিত। এটাই ভাইব্রেন্ট ডেমোক্রেসির প্রাথমিক শর্ত। আর সংঘের 100 বছর পূর্ণ হচ্ছে 2025-এ। আমি সংঘ নিয়ে প্রচুর পড়াশোনা করছি, এখন পড়াশোনার স্টেজে আছে। সংঘের কার্যক্রম আমাকে আকর্ষিত করে। আমি ডক্টর জিষ্ণু বসু আমাকে একটা অনুষ্ঠানে নিয়ে গেছিলেন বছর 4 আগে, মাতৃহস্তে স্নেহ প্রদান, ওই রকম অনুষ্ঠানটার নাম।
সেই দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরের কাছে পুজোর পরে 2019-এ আমার ভালো লেগেছিল, পড়াশোনা শুরু করেছি। সঙ্গের শতবর্ষ নিয়ে আমি কয়েক কিস্তিতে প্রতিবেদন করব লোকসভা নির্বাচনের বিষয়টা মিটে গেলে। তাই মোদিজির নাম করে অনেকেই বিজেপিতে আসেন, যোগ দেন। কিছুদিন আগে পর্যন্ত তারা মোদিজিকে মহাত্মাঘাতক নাথুরাম গডসের মতাদর্শগত উত্তরসূরি বলে আক্রমণ করতেন। তারা রাতারাতি মডিফাইড হয়ে গেছেন। খুব ভালো কথা, বিলম্বিত বোধহয় ভালো, কিন্তু আমি সাংবাদিক হতে পারি, কিন্তু মোদিজির প্রতি আমার অনুরাগ প্রায় 2 দশকের। তাকে জেনেছি, বুঝেছি, জানা এবং বোঝার এখনো অনেক অনেক বাকি আছে। তিনি একধারে হিন্দু হৃদয় সম্রাট, একধারে নতুন ভারতকে বিশ্বের মানচিত্রে উঁচু জায়গায় নিয়ে যাওয়ার জন্য এক দৃঢ় সংকল্প থাকা মানুষ, যার পিছটান নেই, কাঁধে একটা ঝোলা নিয়ে অল্প বয়সে বেরিয়ে পড়েছিলেন ভারত তীর্থ দর্শনে, রামকৃষ্ণ মিশনেও এসেছিলেন, কিন্তু সন্ন্যাসীরা বলেন যে এ পথে তিনি মুক্তি পাবেন না। 140 কোটি ভারতবাসীর মুক্তি সাধনাই তার লক্ষ্য। হ্যাঁ, আমি নরেন্দ্র মোদীর একজন একনিষ্ঠ অনুরাগী। এই সত্যকে গোপন করার কোনো অর্থ হয় না। আমার বিশ্বাস তার নেতৃত্বে আগামী দিনে ভারতবর্ষ সমৃদ্ধির নতুন সড়কে পৌঁছবে। কিন্তু তার মানে এই নয় তার সরকার যদি কোনো পদক্ষেপ নেয় যেটা আমার মনে হয় না নিলে ভালো হতো, একজন সাংবাদিক হিসাবে তার সমালোচনা করার অধিকার আমার আছে। মোদিজির অনুগামী হতে পারি, কিন্তু স্বধর্ম থেকে বিচ্যুত হব না। স্বধর্মে নিধনং শ্রেয়।